বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঠেলার নাম বাবাজি আস্তে আস্তে বলা শুরু করেছে আমরাও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে, বললেন জামাতের আমির। জনগণের চাপে বিএনপির বড় নেতা এখন বলতে শুরু করেছেন আমরাও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। দেশের মানুষ বুঝে গিয়েছে তারা গণভোটে হ্যাঁ দেবে না দেবে, কিন্তু এখন জনগণের চাপে তিনি বিদেশ থেকে এসে না ভোটের পক্ষে থাকলেও এখন তিনি হ্যাঁ ভোটের পক্ষে হ্যাঁ বলতে শুরু করেছেন। আমরা নির্বাচনের কোনো জায়গায় প্রচারণায় তাকে হ্যাঁ বলতে শুনিনি, শুধুমাত্র একবারই তাকে শুনলাম যে গণভোটে হ্যাঁ দিতে হবে। আর তাদের বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দ তারা গণভোটে না দেওয়ার মতো কথা বলছে, যেমনটা মির্জা আব্বাসও বলেছেন যে গণভোটে না ভোট দিতে, কিন্তু এখন তারেক রহমান যখন বলছেন গণভোটে হ্যাঁ দিতে, তখন মির্জা আব্বাস বলছেন গণভোটে হ্যাঁ অথবা না সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকেই বোঝা যায় আসলে বিএনপির নেতাকর্মীরা কি চায়। তারা চায় আগামীতে আবারও স্বৈরাচার ক্ষমতায় আসুক, কিন্তু এদেশে আর স্বৈরাচারের ঠাঁই হবে না। এরপর জানাবো কারাবন্দীদের ডাকযোগে ভোটদান শুরু আজ থেকে। কারাবন্দীদের আজ থেকে ডাকযোগে ভোটদান শুরু হয়েছে, যা চলবে আগামী 7ই ফেব্রুয়ারি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার এই ব্যবস্থা গ্রহণ করছেন। এদিকে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বললেন সেনাবাহিনী প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা আমরা করি। এবারে একটি সুন্দর নির্বাচন হবে দেশে, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা সদস্যরা নিরপেক্ষ থাকবে বলে আরও জানিয়েছেন তিনি। এদিকে গানম্যানসে আবেদন করলেন স্বতন্ত্র চাকমা প্রার্থী। গানম্যানসে রিটার্নিং কর্মকর্তার কাছে পহেল চাকমার আবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান নিয়োগের আবেদন জানিয়েছেন। আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আবেদন করেন। এবং সর্বশেষ জানাবো 9 ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। আগামী 9 ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ক্ষমতায় গেলে কি করবে না করবে ইত্যাদি নানা বিষয় নিয়ে তিনি বিটিভিতে ভাষণ দিয়ে পুরো দেশবাসীকে সবকিছু জানিয়ে দিতে চান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঠেলার নাম বাবাজি এখন আস্তে আস্তে বলতে শুরু করেছে আমরাও গণভোটে হ্যাঁর পক্ষে, বললেন জামাতের আমির। জনগণের প্রতিনিধিরা এখন বুঝতে পেরেছে যে ঠেলার নাম বাবাজি একটি রাজনৈতিক দল, তারা সবসময় গণভোটে নায়ের পক্ষে ছিল, কিন্তু এখন তারা আমাদের সঙ্গে নানাবিধ সমস্যায় জড়িয়ে এখন নিজেদেরকে নির্দোষ প্রমাণের দাবি করছে। পাশাপাশি তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে আস্তে আস্তে হ্যাঁ ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। তারেক রহমান তিনি অবশ্যই এবার অনেক বেশি তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তবে তারেক রহমান যে গণভোটে প্রথমেই না ভোট
দেওয়ার কথা তার নেতাকর্মীরা বলেছিল। অবশেষে সারা দেশের চাপে এখন দেখা যাচ্ছে গণভোটে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। এর থেকেই প্রমাণিত হয় মানুষের চাপে পড়ে এখন তারেক রহমান তিনি গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসেছেন। সুতরাং এখন এই ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে যাতে করে আগামীতে কেউ গণভোট নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কারাবন্দীদের ডাকযোগে ভোটদান শুরু আজ। কারাবন্দীদের আজ থেকে ডাকযোগে ভোটদান শুরু হয়েছে, যা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবারেই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দীদের জন্য ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের 71টি কারাগারে বন্দী রয়েছে 84,000। অনেকের এনআইডি জটিলতা রয়েছে, আবার অনেক বন্দী আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দীদের মধ্যে ভোটারের সংখ্যা আরও বাড়ত বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। যারা কারাগারে রয়েছেন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা এবারই প্রথম চালু হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই ব্যবস্থা চালু করেছেন। ইতিপূর্বে পোস্টাল ব্যালট অ্যাপের মধ্য দিয়ে যারা প্রবাসে রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে বাংলাদেশ। তবে এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বিএনপি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল। বিএনপির নেতারা জানিয়েছেন যে যারা বিদেশে থাকে কামলা দেয় তাদের কিসের ভোট, কিন্তু বিএনপি নেত্রী পাপিয়ার এই কথা জানার পর থেকে প্রবাসীরা, বিশেষ করে যারা দেশপ্রেমিক মানুষ রয়েছেন, তারা মূলত এমন পদক্ষেপ গ্রহণ করেছেন যে তারা দেখে দেখে এখন বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের পক্ষে তারা ভোটদান করছেন। এই পদ্ধতি দেখার পর বিএনপি নেতা সালাউদ্দিন অভিযোগ করে বলেছেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট হয়েছে এতে বিএনপি সব থেকে বেশি ষড়যন্ত্রের শিকার হলো। অর্থাৎ বিএনপি কোনোভাবেই চায়নি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিদেশিদেরকে ভোট দিতে দিবে, অর্থাৎ বাংলাদেশের যারা প্রবাসে থাকে তাদেরকে ভোট দিতে দেবে। এই ব্যাপারটি তারা কোনোভাবেই মানতে পারছে না বলে বিএনপির নেতৃত্ববৃন্দরা বিষয়টি নিশ্চিত করেছে। তবে যে যাই বলুক না কেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবার সবাই নতুনভাবে ভোট দিতে পারছে। কাউকে বাংলাদেশে এসে আর ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং বিদেশে থেকে তারা ভোট দিতে পারছে। এটি অনেক বড় বিষয়ের জন্য তারা জামাত ইসলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এবং পোস্টাল ভোট বিডির মধ্য দিয়ে যে ভোটদান করা হয়েছে এতে বেশিরভাগ মানুষই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, অনেকেই মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছেন। অনেকেই নানাভাবে বলছেন যে এবার নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন না হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবারের নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। নির্বাচনে প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন থাকবে মাঠে, যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং এই নির্বাচনটা হবে সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান বিষয়টি শুধু নিশ্চিত করেননি, তিনি আরও জানিয়েছেন যে নির্বাচনটা এবার জাতির জন্য অনেক বেশি প্রয়োজন। আমরা মনে করি নির্বাচনটা হয়ে গেলে সবাই আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারব বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। গানম্যান চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে পহেল চাকমার আবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান নিয়োগের আবেদন জানিয়েছে। আজ 2 ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদন শেষে পহেল চাকমা সাংবাদিকদের বলেছেন, আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তাকে না পেয়ে সহকারী কমিশনার মৈত্রী রায়ের কাছে আমার আবেদনপত্র জমা দিয়েছি। তিনি আরও বলেন,
যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমি তেমন কোনো হুমকির সম্মুখীন হয়নি, তবে ভবিষ্যতে আমি হুমকির সম্মুখীন হতে পারি এমন কথা জানিয়ে তিনি বলেছেন, আমি গানম্যান চাই। আমি মনে করি যে একজন গানম্যান এই মুহূর্তে আমার অনেক বেশি প্রয়োজন এবং আমি গানম্যান নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ করব। তিনি আরো বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের নির্বাচন, কিন্তু আমাদের নিরাপত্তার বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। সেজন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য একটি গানম্যান দেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। সরকারও তার এই দাবি দেওয়া মেনে নিয়ে দেখা যাক সরকার আসলে কি করে তাকে কি গানম্যান দেয় নাকি দেবে না, সেটি ধীরে ধীরে বোঝা যাবে।